कालिंदी पुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोकनायका। हमारे प्रिय स्वामी सुधीरानंद जी, स्वामी अनंतानंद जी, अन्य साधुवृंद एवं हमारे प्रिय भक्तवृंद, आज के ये सुंदर सेलिब्रेशनটা উৎসবটা এটাতে ভাগ নেওয়ার সৌভাগ্য আমাকে ঠাকুর দিয়েছে। আমার ভাগ্য, ওনার আশীর্বাদ। এই আজকে পুণ্যদিন, রথযাত্রার দিন, এই পুণ্যতীর্থ শিকারপুলি গ্রামে परम पूज्य स्वामी ब्रह्मानंदजी जन्मस्थान এখানে ওনার নামে এত বড় একটা উৎসব হচ্ছে। এখানে ভক্তদের ডাইনিং হল, থাকার জায়গা, আর অতিথিশালা, আর রাজা মহারাজের ঘরটা রিনোভেশন, আর মন্দিরের আর পুরো ক্যাম্পাসটাই রিনোভেশন। এক বছরের আগে আমি যেমন সুধীরানন্দজি বলল, আমি এসেছিলাম এখানে, তখন অনেক প্ল্যান ছিল। দান সাহেব বললেন এগুলো সব করতে হবে, সবগুলো পুরানো হয়ে গেছে, কীরকম করবো বলতে পারছি না, উনি বলছিলেন। তারপরে 1 বছর 2 মাস হয়েছে, এখন এসে দেখছি উনি যে বলছিলেন পুরোটাই হয়ে গেছে। একটা ম্যাজিকের মতো, আল্লাদিন মতের মতো করে এখানে ভালো তৈরি হওয়া তার সঙ্গে রেখে দেওয়া হয়ে গেছে। এরকম মনে হচ্ছে এত সুন্দর। সব জায়গায় দেখছি নতুন বিল্ডিংয়ের ফেসলি, আর নতুন বিল্ডিং উদ্ঘাটনটি হলো। এসব তো এবং সুধীরানন্দজি বারবার বলেছে রাজা মহারাজের অনুগ্রহে হয়েছে। আনন্দানন্দ স্বামীকে আমি বললাম, দেখো তুমি রাজা মহারাজের জায়গায় তুমি একটা ছোট্ট প্ল্যান মনে রেখেছিলে, একটু গেস্ট হাউস একটা করবো, 7-8 রুপিক করবো বলে বলছিলে, কিন্তু তুমি ভুলে গেছিলে এটা রাজা মহারাজের জায়গা। রাজা মহারাজের কাজ কোনো ছোটোখাটো চলবে না, সব তো বিরাট কাণ্ড, যা করলেও রাজা মহারাজের বিরাট জায়গা। মেড্রাসে যখন রাজা মহারাজ গিয়েছিলেন তখন দেখলেন ওখানে রামকৃষ্ণানন্দজি একটা অরফানেজ, ওটা অনাথদের স্টুডেন্টদের একটা হস্টেল করা হয়েছিল। হয়তো 30-35 ছেলে ছিল। ওদের বাড়ি ছোট হয়ে গেছে, এই জন্য একটা বড় বাড়ি করবো বলে ভেবেছি। টাকা পয়সাটা খুব কম আছে, সেজন্য সাধারণ একটা টাইল লাগিয়ে সাধারণ একটা ঘর করবো, এদের সবাই ওখানে নিয়ে যাবো। এটা বলা হলো ওনাকে। রাজা মহারাজ শুনে বললেন, কি অনাথ শিশুগুলো সাধারণ নাকি, ওদের জন্য একটা টাইল হাউস রেখে দেবে? কিন্তু মহারাজদের সন্তানেরা, সত্যি মহারাজ আরম্ভ করেছেন তো আশ্রমটা, অনাথালয়টা, সেজন্য বলছেন তো মহারাজদের সন্তানেরা এদের মহারাজদের মতন প্যালেসের মতন হবে, এত বড় বড় প্ল্যান করো। ওরা আপনি প্ল্যান করলো। আজকে তো আপনারা চেন্নাইয়ে যান, ওখানে দেখবেন ও স্টুডেন্ট সবের বাড়ি দেখলে ওটা সাধারণ বাড়ি মনে হবে না, গভর্নর হাউসের মতো মনে হবে। বিরাট বিরাট স্যারাসিনিক পিলার রয়েছে, রোমান পিলারগুলো ওর উপরে বাড়ি করেছে। সবাই দেখি এটা কি অনাথ আশ্রম, এটা রাজা থাকবার মতন, এটা রাজা মহারাজ। ওটা জ্ঞান শেষ হলো, রাজা মহারাজ বলছেন এটা শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা কথা ওর উদ্দেশ্যের সময় বলছেন। মুখ্য কথা একটা বলছেন, দেখো আমরা আমাদের রক্ত দিয়ে যেগুলো সব তৈরি করছি লোকের সেবার জন্যে,
নারায়ণের সেবার জন্যে এটা কোনো রূপে অন্যথা ব্যবহার না হয়, কোনো সাহায্যীদের দ্বারা এটা ব্যবহার না হয়। এটা তোমরা দেখবে, এটা যেই পারপাসে করা হয়েছে, শরণার্থীদের, কেউ অনাথীদের, ওদেরই জন্যে এটা পূর্ণ ব্যবহৃত হবে, এটা বলেছিলেন। সেরকম রাজা মহারাজ যেখানে গেল ওটা বিরাট কাণ্ড হয়ে দাঁড়ায়, ছোট আমার কাছে চলতো না এরকম। আপনারা তো সবাই রাজা মহারাজ সম্বন্ধে জানেন, সেজন্য বইতে আছে ওনার ইটারনাল কম্প্যানিয়ন বই আছে, তারপরে ব্রহ্মানন্দ রেমিনিসেন্সেস স্মৃতি সব রয়েছে। সেজন্য ওর মধ্যে যা লেখা আছে ওগুলো আমি বলতে যাবো না, হয়তো ওটার দেখা হয়নি, কিন্তু আমরা ভালো জানি দক্ষিণেতে ঘটনাগুলো অনেকটা ঘটেছে। ওর মধ্যে শুধু একটা ঘটনা বলে আমি শেষ করি। কেন শেষ করি? আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আইটেম আছে, ওটা দেরি করা উচিত নয়। ওটা হচ্ছে প্রসাদ 12:30, এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, ওটা দেরি করতে হবে না। সেই জন্যে একটা ঘটনা যেটা সেই ব্রহ্মানন্দ স্বামী জীবনে দক্ষিণীতে যা হয়েছে ওটা আমি বলে শেষ করব। তার আগে ব্রহ্মানন্দ স্বামীজি যে চেন্নাই আশ্রমে 3 বার এসেছিলেন। 1908 একবার এসেছিলেন, তারপরে ওটা আবার 1916-17 এসেছিলেন, 1919-21 এসেছিলেন। 3 বার এসে প্রথম 1908 তখন তো যা বাড়ি এখানে আছি ও বাড়ি ছিল না। এখন যা রামকৃষ্ণ মঠ রয়েছে তো 1916-17 আর 19-20 তখন 2 বারে যে ঘরে উনি ছিলেন ও ঘরেতে আমি থাকি। ও ঘরেতে উনি থেকে কতগুলো ঘটনা হয়েছে। এক ঘটনা হয়েছে, উনি ওখানে ঘরেতে শুয়ে আছেন, ওর অ্যাটাচড একটা বিরাট হল আছে, হলের মাঝখানে ওনার ঘর আর হলের মাঝখানে একটা পর্দা আছে, দরজা আছে। ওখানে একটা কোনো ফাংশনেতে যে অনাথ আশ্রম যার সম্বন্ধে বলছিলাম, ও অনাথ আশ্রমে ওই ছেলেগুলো কৃষ্ণলীলা ড্রামা করেছে। ও কৃষ্ণলীলা ড্রামা করার পরে ওর ছেলেটি যা কৃষ্ণ সেজেছে অত্যন্ত সুন্দর পাঠ করেছে, আর দেখতে অত সুন্দর। ভোর হয়েছে তখনকার দিনে, রাত্রেবেলা সারা রাত নাটক হতো, সারা রাত নাটক হয়েছে। ভোরবেলা 5টা 5:30টার সময়ে ওকে আশ্রম নিয়ে এসেছে রাজা মহারাজকে দেখাবে ওই ছেলেটিকে। ওরা রাজা মহারাজকে ডাকতে হবে, ওই ছেলেটিকে এসে ও হলেতে ঢুকবে, ওখানে কারা করে তুমি দাঁড়াও, আমি দিয়ে ডাকবো। অন্য ইন্ডিয়াতে আছে রাজা মহারাজের ঘর, ওরা খাল করতে যাচ্ছে, এর মধ্যে রাজা মহারাজ উঠে গেছে। উঠে গিয়ে ভোর 5:30টার সময় পর্দাটা ফাঁক করেছে, দেখছেন ছেলেটি দাঁড়িয়ে আছে। ও বিরাট হাল, ওখানে একটা 40 ফিট দূরে ও ছেলেটি দাঁড়িয়ে আছে। কৃষ্ণ চেটি এখানে দেখছেন যেটি রাজা মহারাজ ভাবে চলে গেলেন, কৃষ্ণ 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 বলে হাত জোড়ালে। তারপরে ওখানে 7টা আঙ্গুলিয়ে প্রণাম করলে, সমাধিতে চলে গেলেন। তারপর ওনাকে উঠিয়ে নিয়ে ওই ঘরেতে ভিতরে রাখা হলো। 3 দিন ওর সমাধি থেকে ভাবছেন। এমন একটা ওনার অদ্ভুত কৃষ্ণের অংশ ছিলেন, তো কৃষ্ণের শাশ্বত চকাবলী ইটারনাল কম্প্যানিয়ন, ওটা একটা ইনসিডেন্ট দেখা যায়। ওই ইনসিডেন্ট যা হয়েছে সেই সবগুলো আজকেও দেখাবে আপনাকে। কোথায় উনি ছিলেন, কোথায় ছেলেটি ছিল। ওই হলেতে আরেক দিনে সাধুরা দেখছে 10:30 বেজে গেছে রাত্রে, তখন সবাই শুয়ে পড়েছে, কিন্তু ও হল যা আছে ও হল এত অন্ধকার, একটু টিপ করে একটা ছোট্ট লাইট কোথায় জ্বলছে, নাইট ল্যাম্প। তখন কী হচ্ছে এর মধ্যে, কেউ রাতে কেউ থাকবার কথা নেই বলে রাত্রে 10টার সময় গিয়ে দেখলে মহারাজও ওর পাশেরই হল, ওটা ভিতরে চলে গেছে, কেউ নেই চারিদিক থেকে। উনি হাত তাল দিয়ে কৃষ্ণ 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 বলে নাচছে।
রাত্রে 2টা 4টা নিজেরই ভিতরে এমন একটা মহারাজের ভাব। তারপরে ওই শ্রাইনেতে স্বামী জ্যোতিষানন্দ হরিকে সন্ন্যাস দিচ্ছে। সন্ন্যাস দেওয়ার পরে বিকালবেলা বিকালবেলা আরতি বললেন তুমি আরতি করো। তখন সন্ন্যাসী, নূতন সন্ন্যাসী, উনি আরতি করতে দাঁড়াচ্ছে। মঙ্গল আরতিটা ও ল্যাম্প নিয়ে উনি আরতি করতে যাচ্ছেন। ওনার পেছনের ব্রহ্মানন্দ স্বামী দাঁড়িয়ে আছে। তখন জ্যোতিষানন্দ দিচ্ছেন, আমি মনে করলাম ও জায়গাটা, ও রুম, তারপর যত জিনিসপত্র আছে, যত সাধুরা বসে আছে, ভক্তরা বসে আছে, সবই ব্রহ্মস্বরূপ, সব জায়গায় ব্রহ্ম অনুভূতি করছি। আমি অবাক করে গেলাম, আমি একটা ব্রহ্মের অংশ হয়ে দাঁড়িয়ে আছি। এরকম অবস্থা আমি দেখে দেখলাম ব্রহ্মাণ্ড হিসাবে পেছনে দাঁড়িয়ে আছে। ওনার শক্তিতে হচ্ছে, ওনার শুধু প্রেজেন্স, ওনার সান্নিধ্যে ঠিক এরকম ব্রহ্মজ্ঞান হচ্ছে। সৌভাগ্যে বলতো এই ওনার শক্তি ছিল, ওনার স্পিরিচুয়াল শক্তি কোথায়, সব লোককে এটা ব্রহ্মকে উঠিয়ে দিতে পারত, এমন শক্তি। তো এইটা শুধু বললাম কিছু আমাদের আশ্রমের ব্যাপার। আশ্রমের যে জায়গা আছে, ও জায়গার নামটা হচ্ছে अस्थि सरोवर बोले, अस्थि सरोवर मानते कि केन हलो ओखाने लोके मरे गेले ओरा बिराट एक सरोवर छिलो, जेखाने आजकल आज आमादेर आछे आश्रम, जेखाने मंदिर आछे, मंदिर पाशे सामने एक डिसपेंसारि आछे, ओ सबगुलो ओ सरोवर मध्य जायगाटा ओटार भराट करे ओटा एसेছে। तो ओटाके तो আত্মিকুটে মানে অস্থি সরোবর, অস্থি যেটা কেটে ফেলে দেওয়া হতো, দাহ কর্ম করে অস্থিটা নিয়ে গিয়ে ওই সরোবরে ফেলে দেওয়া হতো। তো ওর অস্থি সরোবর আত্মিকুটে নাম ছিল, আজকেও নাম আছে। ওটা আমরা পেয়ে গেছি ও জায়গাটা। ও আত্মিকুটের একটা ইতিহাস আছে, যাতে জড়িত স্বামী ব্রহ্মানন্দজি। ওটা হচ্ছে খ্রিস্ট 800 AD। वो समय एक महापुरुष छिलेन तमिलनाडुते, शैव संत महापुरुष, और नाम छिलो तिरुज्ञान संबंध अत्यंत बड़ो शैव सेंट। छोटोबेलाय शंकराचार्येर मतन भगवानेर दर्शन हयेछिलो, बिराट पंडित छिलेन। तो उनी बाहर थेके कोथाय आसछेन 800 AD-ते उनी आसे ओई जायगा अत्तितलोर काछे आसछेन, যেখানে আমাদের এখন ডিসপেন্সারি আর আশ্রম আছে। সেখানে এসে দেখছেন একজন বাবা মা দাঁড়িয়ে কাঁদছে, হাতে কিছু রেখে দিয়ে। তখন উনি জিজ্ঞেস করলেন, কেন এখানে দাঁড়িয়ে আছেন, কী জন্য কাঁদছেন? ওরা বলছে, আমাদের একই মেয়ে ছিল, 14-15 বছর মেয়ে, ও আপনাকেই শিব মনে করে পুজো করতো রোজ, আপনাকে নিজের স্বামী বলে বরণ করে ও নিজেকে পার্বতী বলে মনে করে আপনার পূজা করত। আর সকালে পূজার জন্যে ফুল আহরণ করতে গেছে, তখন সাপ কামড়িয়ে মরে গেছে। সকালে এসছে, তারপরে এখন কী করবো, আমরা ওকে দাহ কর্ম করে অস্থিটা হাতে রেখেছি, এখন ওটা গিয়ে সরোবরে ফেলতে এসেছি, সেই জন্যে আমরা কাঁদছি। তখন উনি বললেন, ফেলে দিন তাহলে, হাতে রেখে কী করবে, ফেলে দিন। ওরা ফেলে দিল। ফল দেওয়ার পরে ও মহাপুরুষ বললেন, ও মেয়েটির নাম ছিল পুম্পাওয়ে। মহাপুরুষ ডাকলেন, পুম্পাওয়ে, এখানে এত শিব ভক্তরা এসেছে, আমিও এসেছি, আমরা সব শিবের গান করছি, শিবের কোনো আনন্দ পাচ্ছি, তুমি আসবে না, আমাদের তো আনন্দের তাই বাদ নেবে না? ও মেয়েটি ভিতর থেকে পুরো রূপে উঠে এসে গেল, যা অস্থির পাচ্ছেন চুনার জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও সব সরোবরটি উঠে একেবারে নতুন মেয়ে এসে গেল। এই একটা ইতিহাস হয়েছে, কিন্তু এটা একটি গল্প বলে মনে করতে পারা। 800 AD-তে হয়েছে। শিবপুরাণেতে এই গল্প আছে, দক্ষিণেতে শিবপুরাণ খুব প্রচলিত। তো শিবপুরাণে তো খুব ইতিহাস আছে।
ওরা সবাই এটা কোনো একটা পুরাণের ঘটনা বলে মনে করছিল। কিন্তু ব্রহ্মানন্দ স্বামী যখন গেছেন, দ্যাট ইজ মেবি 1916-17-তে, তখন কিংবা 1908-এ, তখন শশী মহারাজ ছিলেন 1908-এ প্রথমবার গেছে ব্রহ্মানন্দ স্বামী একটা স্বপ্ন দেখলেন। সকালে উঠে শশী মহারাজকে বলছেন, আচ্ছা শশী, এখানে কোনো একটা ঘটনা ঘটেছে যেটাতে কেউ বর্ষ থেকে মানুষ এসছে। তখন শশী মহারাজ বলছেন, কেন আপনি জিজ্ঞেস করছেন? ওটা এখানে একজন মহাপুরুষ হয়েছে, ওটা ঘটের থেকে ছাই ছিল, ওর থেকে মানুষ হয়ে এসে গেছে, এটা পুপ হবে বলে এই ঘটনা হয়েছে। কিন্তু 880-তে ব্রহ্মানন্দ স্বামী বলছেন, কাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম বিরাট ঘটে একটা আশ পড়ে আছে, এ পশু থেকে মেয়ে উঠে চলে আসছে। তখন দেখলাম একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, অন্য কেউ জানতো না। আমি ওটা শুনে অবাক হয়ে গেলাম। তারপরে এটা পুরাণের গল্প নেই, এটা সত্য। এ সত্যটা আবিষ্কার হচ্ছে নো হিস্টোরিয়ান, যে মহাপুরুষ স্পিরিচুয়াল আইস এত সার 1200 years ব্যাক যাচ্ছে, 1200 years আগে যাচ্ছে, ত্রিকালজ্ঞ পুরুষ। এটা সবাই দেখে অবাক। আমি এটা নিয়ে পত্রিকা লিখলাম। ও পত্রিকাটা দেখে হোল তামিলনাড়ু বিচলিত হয়ে গেল। আমরা এটা পুরাণ করে মনে করেছিলাম, এটা হিস্টোরিক ইভেন্ট। আর ব্রহ্মানন্দ স্বামী এটা দেখেছে। তখন থেকে বিরাট কাণ্ড তামিলনাড়ুতে। সে ব্রহ্মানন্দ স্বামী আমার ছিল মহাপুরুষ, সব জানতেন উনি। উনি তাই বলতেন। একটা সে কথা বলে শেষ করবো। শশী মহারাজকে বললেন, উনি যখন যে বাড়িতে এসেছেন তখন ওটা খুব পুরান হয়ে গেছে, 1910-এর মতো। শশী মহারাজ 11 পর্যন্ত ওখানে ছিলেন। ওকে বললেন যে বাড়িটা পুরানো হয়ে গেছে, এখানে থাকবার মতো নেই, নতুন একটা বাড়ি করবো, ওর জন্য আমি অস্তিবার করে যাবো, ফাউন্ডেশন স্টোন লাগিয়ে যাব। তো ওরা বলছে। তারপর শশী মহারাজ এসে গেলেন, ওনার শরীর চলে গেল। ওনার পরে স্বামী সর্বানন্দ বলেছিলেন। সর্বানন্দ স্বামী মহারাজ গেছেন 1916-তে। তখন বলছেন, আরে এখানে তো নতুন বাড়ি করতে বললাম, তোমার এক জায়গা দেখাও, আমি একটা ফাউন্ডেশন স্টোন লাগাবো, তারপরে আমি গিয়ে ঘুরে টুরে আসবো। 1 বছরের মধ্যে ও বাড়িটা তৈরি হয়ে যাবে, তো একটা উদ্ঘাটন করে যাবো। ওরা বলছে, মহারাজ খেতেই পারছি না, এখানে খাওয়া জল জুটছে না, ভক্ত নেই, কিচ্ছু নেই, চাঁদাদার তো হাইয়ে নেই, তো এই অবস্থায় আমরা কী বাড়ি করবো? এই জমি ছাড়ানো কিচ্ছু নেই আমাদের, ছোট্ট জমি। উনি বলতেন, আমি বলছি একটা জায়গা দেখাও না, আমি তো ফাউন্ডেশন লাগাবো, আমি ঘুরে টুরে আসবো, হয়ে যাবে। তারপরে উনি ওরা কী করবে, করবার উপায় নেই, একটা জায়গা দেখালো, যে যা প্রেজেন্ট আশ্রম আছে ও বাড়িটা, ওখানে ফাউন্ডেশন লাগালেন 1916-17-তে। তারপরে উনি ঘুরতে চলে গেলেন দক্ষিণ ভারতে, সব ঘুরে টুরে 2 মাসের পরে 11 মাসের পর আসছেন। এসে দেখছেন ও বাড়িটা একরকম হয়ে গেছে। তারপর জিজ্ঞেস করতেন, ঠিক কী করে হলো? ও সর্বানন্দ স্বামী বলছেন, আমরাই কল্পনাই করতে পারিনি, আপনি চলে গেলেন, আমরা সবাই হতাশ হয়ে পড়ে আছি। তারপরে কোথা থেকে অজানা লোক আছে বলছে, মহারাজ আপনি কি আশ্রম করতে চান? তো আমরা কাঠ দেবো এর জন্যে, আমরা সিমেন্ট দেবো, আমরা এর জন্যে সুরকি দেবো, করে সবাই দিয়ে পুরো তারপরে মহারাজ এলেন, ওটা উদ্ঘাটন করলেন। উদ্ঘাটন করার পরে এরকম একটা উৎসবের পরে একটা মহাজন সভা হয়েছে। এ সবাই এখানে বলছে, ও সাধুদের উদ্দেশ্য করে, তোমরা এই সাধুরা সবাই বললো আমরা খেতেই জুটছে না, আপনি এর মধ্যে বাড়ি করতে বলছেন, নতুন কী করে হবে আমি জানি না, তোমরা তো পারবে না বলে আমি ফাউন্ডেশন লাগিয়ে ঠাকুরকে বললাম, এরা তো শিশু, এরা কী করবে, তোমাকে করতে হবে, বলে দিয়ে চলে গেলাম। ওইটাই হয়েছে। কাঠ দিচ্ছে, আরেকজন এসে সিমেন্ট দিচ্ছে। ও বাড়িটা তো উনি করে দিলেন 1916-17। আজকে কি তারিখ? 2024। সাধারণ সুতি বাড়ি ওটা, অন্যান্য সব বিল্ডিং লোক সময় সব চলে গেছে, এই এখনো খুব স্ট্রং হয়েছে, কেননা ঠাকুরই করেছে তো ওটা।
একেবারে নতুন বাড়ির মতো হয়েছে। আমি তাই বলি ব্রহ্মানন্দ স্বামীর আশীর্বাদটা অদ্ভুত অমোঘ। তো আজকে আমরা ওই রকম মহাপুরুষের জায়গায় রয়েছি। আপনারা সবাই এটা অনুভূতি করবেন। যেমন সূর্যানন্দ বলল, সূর্যানন্দ খুব একটা ভাবে চলে গেল। তো ভাবে অনেক বলে খুব সত্য কথা, কিন্তু ও যখন বলে অত্যন্ত প্রভাব পড়ে অন্যদের উপরে। আজকে ও বারে বলেছি মহারাজের আশীর্বাদটা অত্যন্ত অত্যন্ত পূজনীয়, পরিবারণ করার মতন। আজকে সেরকম মহাপুরুষের ভগবান শ্রীরামকৃষ্ণের মানসপুত্র, কৃষ্ণের অংশ, কৃষ্ণের শাশ্বত সখা, তারপরে আমার মহাদেব সঙ্ঘের প্রথম অধ্যক্ষ উনি আজকে পর্যন্ত অধ্যক্ষ। মহাপুরুষ মহারাজ ওনার পরে 10 বছর অধ্যক্ষ ছিলেন, 12 বছর ছিলেন। ওনাকে জিজ্ঞেস করলে আপনি অধ্যক্ষ? আমি নাই, মহারাজ ওনারা প্রতিনিধি, আমি অধ্যক্ষ নেই। আর নিজেকে অধ্যক্ষ বলে মানতেন না। একবার লাটু মহারাজকে জয় দিচ্ছে কোনো কারণে, তো লাটু মহারাজ জিজ্ঞে মহারাজ একই আম দেয়। তো মহারাজ বললেন, মহারাজ মানে এমন একটা গৌরবের ব্যক্তি সঙ্গের মধ্যে। স্বামীজির পরে স্বামীজি মানে একই স্বামীজি, মহারাজ মানে একই মহারাজ, মোটিভেশন। সেরকম মহারাজের অত্যন্ত প্রিয় জায়গা ওনার জন্মস্থান। আর যেমন সূর্যানন্দ বলেছে, আমরা ওই পরম্পরাতে আছি। ব্রহ্মানন্দ স্বামী, স্বামী স্বামীজি, ওর করে মামি, এরকম একটা পরম্পরা আছে। আর ঠাকুর এরকম একটা পরম্পরা এখানে চলছে। অত্যন্ত আনন্দের কথা। এই উৎসবেতে যারা যারা এসেছি, আমরা আসিনি, ওনার আমাদের উপরে আশীর্বাদ করে কৃপা করে ওরা আমাদের এনেছেন। আমরা এই সুন্দর উৎসবেতে অংশগ্রহণ করতে পেরেছি। ঠাকুরের কৃপা এরকম আমাদের উপরে বর্ষণ করতে থাকুক। আমাদের সভ্যদের সকল রকমের মঙ্গল হোক। সেরকম ঠাকুর মহাস্বামীজি এবং মহারাজ আমাদের আশীর্বাদ করুন, এই প্রার্থনা করে আমার কথাটা শেষ করছি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি।